আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগতম হচ্ছে আমাদের এসএসসি কুইক রিভিশনের থার্ড চ্যাপ্টারে। আজকে আমরা এই চ্যাপ্টারটাকে পুরো একটা ভিডিওতে করে রাখার চেষ্টা করব। যদি একান্তই না হয় তাহলে আমরা দুইটা ভিডিও দিব। সো আমরা যদি পদার্থের গঠন নিয়ে কথা বলতে যাই তাহলে পদার্থ কি নিয়ে গঠিত? পদার্থ অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র কণা দ্বারা গঠিত, যাদেরকে আমরা বলেছি অণু, এবং অণুর ক্ষুদ্রতম অংশকে আমরা বলেছি পরমাণু। এখন অণু শব্দটাকে আমরা যদি বলতে যাই যে অণু কাকে বলে, অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র, এবং পরমাণু, এই পরমাণু শব্দটা হচ্ছে দুইটা পার্টের যোগফল। একটা হচ্ছে কি পরম যোগ অণু, যার পরম শব্দের অর্থ হচ্ছে অতি, এবং ক্ষুদ্র শব্দের অর্থ হচ্ছে অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র। তার মানে অণু শব্দের অর্থ হচ্ছে ক্ষুদ্র এবং পরমাণু শব্দের অর্থ হচ্ছে অতি ক্ষুদ্র। আচ্ছা, এখন যদি আমাদের পরমাণুর ইতিহাস নিয়ে কথা বলতে যাই তাহলে সবার প্রথমে আসে যে পরমাণু শব্দটা বা অ্যাটম শব্দটা আসছে কোত্থেকে এবং কিভাবে আমরা এটাকে পাই। বেসিক্যালি যখন পরমাণু সম্পর্কে কথা বলতে যান তখন ডেমোক্রিটাস সর্বপ্রথম পরমাণুকে হচ্ছে অ্যাটোমা শব্দ দিয়ে পরিচিত করেন। অর্থাৎ গ্রিক দার্শনিক হচ্ছে ডেমোক্রিটাস বলেন যে পরমাণু শব্দটার নাম দেন তিনি অ্যাটোমা, যদিও পরবর্তীতে এই অ্যাটোমা শব্দটা পরিবর্তিত হয়ে আমাদের আছে অ্যাটোমাস। আর এই অ্যাটোমাস শব্দটা হচ্ছে একটা গ্রিক শব্দ। গ্রিক শব্দ এর ইংলিশ হচ্ছে নট, এবং টেমনেইন শব্দের অর্থ হচ্ছে টু কাট। তার মানে অ্যাটোমা শব্দটা মূলত হচ্ছে এই অ্যাটেমনিন শব্দের সমষ্টি, যার অর্থ হচ্ছে নট টু কাট, অর্থাৎ যাকে ভাঙা যায় না, বিভাজ্য করা যায় না, অর্থাৎ আনডিভাইজেবল। ওকে, তাহলে এটা গেল হচ্ছে আমাদের পরমাণুর শব্দটার উৎপত্তি এবং এর অর্থ কি। এবার যদি আমরা বলি যে পরমাণু সম্পর্কে সর্বপ্রথম কে ধারণা দিচ্ছেন, সর্বপ্রথম বলতে আমরা খুব বেসিক একটা জায়গা থেকে আমরা আলোচনা করতেছি। আমরা আমাদের পাঠ্যপুস্তক অনুসারে যে সর্বপ্রথম হচ্ছে পরমাণু সম্পর্কে ধারণা দেন হচ্ছে বিজ্ঞানী ডেমোক্রিটাস, এবং তার শিক্ষক হচ্ছেন লুসিপাস। এই ডেমোক্রিটাস এবং লুসিপাস, যদিও ডেমোক্রিটাস ছিলেন লুসিপাসের স্টুডেন্ট, তো ডেমোক্রিটাস এবং লুসিপাস এই দুজন ছাত্র শিক্ষক সর্বপ্রথম বলেন পরমাণু অবিভাজ্য। কি বলেন তো? পরমাণু হচ্ছে অবিভাজ্য। অর্থাৎ ডেমোক্রিটাস এবং লুসিপাস বলেন পরমাণুকে ভাঙা যায় না। পরবর্তীতে বিজ্ঞানী অ্যারিস্টটল এসে বলেন হচ্ছে পরমাণু সমূহ বিভাজ্য, অর্থাৎ পরমাণু সমূহকে ভাঙা যায়। যেটা পরবর্তীতে ডাল্টন এসে 1803 সালে ডাল্টন এসে আবার বলেন পরমাণু সমূহ অবিভাজ্য। এখন ডাল্টন যেখানে অ্যারিস্টটল বলে আসছেন যে পরমাণু সমূহকে ভাগ করা যায় বা ভাঙা যায়, সেক্ষেত্রে হচ্ছে যখন ডাল্টন আবার কিভাবে বলেন যে পরমাণু সমূহ অবিভাজ্য, বেসিক্যালি এইটাকে কেন অ্যাকসেপ্ট করা হয়েছে, কারণ 1803 সালে এই অবিভাজ্যতার সূত্রটা বাদে ডাল্টনের বাকি যে 6টা মতবাদ ছিল এটা প্রচন্ড সময় উপযোগী ছিল। অর্থাৎ ডাল্টনের বাকি যে মতবাদগুলো ছিল প্রচন্ড সময় উপযোগী, প্রচন্ড অ্যাকসেপ্টেবল ছিল। তাই ডাল্টনের এই মতবাদটাতে মানে কনফ্লিকশন থাকার পরেও ডাল্টনের মতবাদটাকে পরবর্তীতে হচ্ছে গ্রহণ করা হয়। এখন ডাল্টনের পরমাণুবাদ তত্ত্ব নিয়ে যখনই আমরা আলোচনা করতে যাব তখনই আমাদের কয়েকটা বিষয় চলে আসবে। 1 নম্বরে হলো আইসোটোপ, 2 নম্বরে হলো আইসোবার। ঠিক আছে, তো আমরা এই আইসোটোপ আইসোবার পড়া থেকে আমরা আরো দুইটা জিনিস আজকে নতুন অ্যাড করব। তাহলে আমরা বলবো হচ্ছে কি ডেমোক্রিটাস এবং লুসিপাস বলেন পরমাণু সমূহ অবিভাজ্য, অ্যারিস্টটল এসে পরবর্তীতে বলেন পরমাণু সমূহ বিভাজ্য, এবং জন ডাল্টন এসে পরবর্তীতে 1803 সালে বলেন পরমাণু সমূহ অবিভাজ্য। কিন্তু প্রকৃতপক্ষে পরমাণু কি? পরমাণু হচ্ছে ডিভাইজেবল, মানে বিভাজ্য। আমরা সেটা একটু পরেই দেখব। এবার যদি আমরা পরমাণু হচ্ছে মানে ডাল্টনের যে পরমাণুবাদের বা পরমাণুর অবিভাজ্যতার যে সূত্র সেটাকে আগে একটু ভাঙাই, যে পরমাণুকে ভাঙলে মূলত কি কি পাই আমরা। যদি আমরা একটা পরমাণুকে ভাঙি তাহলে আমরা হচ্ছে 3 ধরনের কণিকা পাবো। একটা হলো স্থায়ী মৌলিক কণিকা, মানে মৌলিক কণিকা পাই 2 ধরনের। স্থায়ী মৌলিক কণিকা, আমরা পাবো হচ্ছে অস্থায়ী মৌলিক কণিকা, এবং লাস্ট অফ অল আমরা পাবো হচ্ছে কম্পোজিট কণা। কি পাবো? কম্পোজিট কণা। স্থায়ী মৌলিক কণিকার মধ্যে আমরা কি কি পাই? স্থায়ী মৌলিক কণিকার মধ্যে আমরা পাই হচ্ছে কি কি
ইলেকট্রন, আমরা পাই হচ্ছে ইলেকট্রন, আমরা পাবো হচ্ছে প্রোটন, আমরা পাবো হচ্ছে নিউট্রন। ইলেকট্রনকে ই দিয়ে প্রকাশ করি অথবা ই মাইনাস দিয়ে প্রকাশ করি, প্রোটনকে পি বা এইচ প্লাস দিয়ে প্রকাশ করব, আর নিউট্রনকে এন দিয়ে প্রকাশ করব। আচ্ছা, অস্থায়ী মৌলিক কণিকার মধ্যে অনেকগুলো অস্থায়ী মৌলিক কণিকা আছে, প্রায় 200 প্রকার অস্থায়ী মৌলিক কণিকা আছে। এর মধ্যে উল্লেখযোগ্য যেগুলো পরীক্ষায় আসে বা কলেজ অ্যাডমিশনে আসে সেগুলোর মধ্যে হচ্ছে আমাদের মেসন, পাইওন, মিউওন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন এবং আরো আছে হচ্ছে উল্লেখযোগ্য গ্র্যাভিটন, আচ্ছা ইত্যাদি। আমাদের আরো অস্থায়ী মৌলিক কণিকা আছে, তবে আমি যেই কয়টা অস্থায়ী মৌলিক কণিকার কথা বললাম এটা এসএসসি সহ, এসএসসি কলেজ অ্যাডমিশন এবং ইন্টারমিডিয়েট সহ সবগুলো, এর বাইরে কিছু নাই। অর্থাৎ মেসন, পাইওন, মিউওন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, পজিট্রন, গ্র্যাভিটন। আর কম্পোজিট কণার মধ্যে আমাদের দুই ধরনের কণা আছে, একটা হচ্ছে আমাদের ডিউটেরন কণা, আর একটা হচ্ছে আমাদের আলফা কণা। ডিউটেরন কণা এবং আলফা কণা। তাহলে আমাদের পরমাণুকে ভাঙলে, আমরা যেটা বলছিল, জন ডাল্টন বলছিল পরমাণুকে ভাঙা যায় না, প্রকৃতপক্ষে পরমাণুকে ভাঙা যায়, এবং পরমাণুকে ভাঙলে আমরা পাবো হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা এবং কম্পোজিট কণা। স্থায়ী মৌলিক কণিকার মধ্যে হচ্ছে তিনটা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। অস্থায়ী মৌলিক কণিকার মধ্যে হচ্ছে মেসন, পাইওন, মিউওন, নিউট্রিনো, অ্যান্টিনিউট্রিনো, তারপর হচ্ছে পজিট্রন, গ্র্যাভিটন। আর আমাদের কম্পোজিট কণার মধ্যে আছে হচ্ছে আমাদের ডিউটেরন এবং আলফা কণা। আলফা কণা কাকে বলে? আলফা কণা হলো হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। আলফা কণা বলা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস বলতে কি বোঝায়? একটা হিলিয়ামে ইলেকট্রন থাকে দুইটা, একটা হিলিয়াম পরমাণুতে ইলেকট্রন থাকে হচ্ছে আমাদের দুইটা। এক্ষেত্রে যদি এখান থেকে হিলিয়াম তার দুইটা ইলেকট্রন দান করে দেয়, তাহলে আমরা হিলিয়ামকে সাধারণত লিখতে পারি কত? 2,4। এক্ষেত্রে হিলিয়াম যদি তার শক্তি স্তর থেকে দুইটা ইলেকট্রন দান করে দেয়, এই যে শক্তি স্তর, এখানে দুইটা ইলেকট্রন ছিল, সে যদি দুইটা ইলেকট্রন দান করে দেয়, হিলিয়ামের অবশিষ্ট কি থাকে? নিউক্লিয়াস। তাহলে এটা হচ্ছে হিলিয়াম পরমাণু। হিলিয়াম যদি তার দুইটা ইলেকট্রন দান করে ধনাত্মক আধানে পরিণত হয়, তাহলে এই অংশটুকুকে আমরা বলতে পারি হচ্ছে কি? একটা হিলিয়ামের নিউক্লিয়াস। আমরা বলতে পারি হিলিয়ামের নিউক্লিয়াস। তাহলে মনে রাখবো, দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আমরা কি বলবো? আলফা কণা বলবো। এটি হলো আমাদের আলফা কণা। তার মানে আলফা কণার সংকেত কি? 2,4,2+, হিলিয়াম 2,4,2+। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের আলফা কণা। ওকে, এবার হচ্ছে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের ইন্ডিভিজুয়ালি আলোচনা করব, যে এদের কার ভর কত, কার বৈশিষ্ট্য কত, ইত্যাদি ইত্যাদি। ওকে, এবার হচ্ছে আমরা যদি এখানে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, আমরা যদি এখানে তিনটার পরিচয় এইখানে দেয়া শুরু করি, তাহলে কি কি লিখতে পারি? ইলেকট্রনের হচ্ছে প্রকাশ পদ্ধতি হচ্ছে কি? ই মাইনাস অথবা ই দিয়ে প্রকাশ করা যায়। ই মাইনাস অথবা ই দিয়ে প্রকাশ করা যায়। ইলেকট্রনের হচ্ছে আপেক্ষিক ভর। ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে কত? ইলেকট্রনের আপেক্ষিক ভর ভালো করে খেয়াল করব। ইলেকট্রনের আপেক্ষিক ভর হচ্ছে একটা প্রোটনের 1840 কিংবা 1837, দুইটা মানই আসে। যখন যেটা আসবে সেটাই অপশনে, মানে অপশন যেটা থাকবে ওইটাই দিয়ে দিবা, কারণ হচ্ছে দুইটা অপশন একসাথে থাকবে না। তাহলে মনে রাখবো, একটা প্রোটনের ভর, যা আমি এখানে লিখে দিচ্ছি, আপেক্ষিক ভর। একটা প্রোটনের ভর, আপেক্ষিক ভর যদি হয় 1, তাহলে ইলেকট্রনের আপেক্ষিক ভর হবে হচ্ছে 1840 ভাগের 1 ভাগ অথবা 1837 ভাগের 1 ভাগ। তার মানে হচ্ছে একটা প্রোটনের ভর যদি হয় 1,
তাহলে ইলেকট্রনের ভর হবে 1/1840। অর্থাৎ একটা ইলেকট্রনের ভর হচ্ছে আপেক্ষিক ভর বা প্রকৃত ভর দুইটাই একটা প্রোটনের 1840 কিংবা 1837 ভাগের 1 ভাগ। যদি আমি বলি হচ্ছে এর আপেক্ষিক চার্জ কত, আপেক্ষিক চার্জ হচ্ছে -1, কারণ আমরা জানি প্রোটন এবং ইলেকট্রনের চার্জ সমান এবং বিপরীতমুখী। অর্থাৎ যদি আমি বলি প্রোটনের চার্জ প্লাস সামথিং, তাহলে ইলেকট্রনের চার্জ হবে মাইনাস সামথিং। অর্থাৎ দুইটাই সেম চার্জ, কিন্তু একটা হবে পজিটিভ, একটা হবে নেগেটিভ। তার মানে আপেক্ষিক চার্জ, আমরা যদি বলি আপেক্ষিক চার্জ, তাহলে ইলেকট্রনের আপেক্ষিক চার্জ হচ্ছে কত, -1। যদি ইলেকট্রনের প্রকৃত ভরটা আমরা দেখি, ইলেকট্রনের প্রকৃত ভর হচ্ছে আমাদের 9.11 ইন্টু, অনেক জায়গায় 9.1085 দেয়া থাকে, আবার 9.1 দেয়া থাকে, ঘাবড়ানোর কিছু নাই, ইন্টু 10⁻28, আমরা বলতে পারি হচ্ছে কে গ্রাম। এটা যদি আমরা বলি হচ্ছে গ্রামে, তাহলে হচ্ছে 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। আর যদি আমরা এটাকে কেজিতে নিতাম, তাহলে লিখতাম হচ্ছে 9.11 ইন্টু 10⁻31 কেজি। অর্থাৎ আমাদের কেজিতেই আমরা সবচেয়ে বেশি ব্যবহার করবো, সো এটা মাথায় রাখতে হবে। যদি বলি প্রকৃত ভর, তাহলে কত, 9.11 ইন্টু 10⁻28 গ্রাম। যদি গ্রামের অপশন থাকে গ্রাম দিয়ে দিবা, আর কেজির অপশন থাকলে হচ্ছে -31 দিয়ে দিবা। আর যদি বলি আপেক্ষিক চার্জ কত, আপেক্ষিক চার্জ হচ্ছে, সরি আমাদের আপেক্ষিক চার্জ বলতে আমাদের প্রকৃত চার্জ লিখি আমরা, আপেক্ষিক চার্জ তো লিখে দিছি আমরা। প্রকৃত চার্জ কত, প্রকৃত চার্জ হচ্ছে আমাদের কত হবে, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এটা কি, কুলম্ব, অনেকে কুলম্ব বলে, হ্যাঁ কুলম্ব না, কুলম্ব, ঠিক আছে। তাহলে প্রকৃত চার্জটা কত, প্রকৃত চার্জটা হচ্ছে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। এটা আমাদের ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট বা অ্যাটমিক মাস, মানে অ্যাটমিক মাসে না, আমরা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিটে আমাদের বিভিন্ন ম্যাথ থাকে, বাট এসএসসি তে ইএসইউটা দরকার নাই, শুধু কুলম্বেরটা মনে রাখো যে 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। আর আবিষ্কারকটাকে, আবিষ্কারক হচ্ছে ইলেকট্রনের আবিষ্কারককে, ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে স্যার জে থমসন। ইলেকট্রনের আবিষ্কারক হচ্ছে স্যার জে থমসন। এবং কত সালে, 1897 সালে হচ্ছে ইলেকট্রন সম্পর্কে সর্বপ্রথম ধারণা আসে। আমি এখানে ইলেকট্রন বিষয়ক যত তথ্য আছে আমি সবগুলো লিখে দেওয়ার চেষ্টা করলাম। কি কি, প্রকাশ পদ্ধতি, আপেক্ষিক ভর, প্রকৃত ভর, আপেক্ষিক চার্জ, প্রকৃত চার্জ, আবিষ্কারককে এবং কত সালে আবিষ্কৃত হয়েছে। এবার প্রোটনের হচ্ছে, আমরা প্রোটনের প্রকাশটা কি লিখবো, আমরা প্রোটনকে হচ্ছে পি দিয়ে প্রকাশ করা হয় অথবা H+ দিয়ে প্রকাশ করা হয়। প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে 1, প্রোটনের আপেক্ষিক ভর হচ্ছে 1। তাহলে আমাদের প্রোটনের হচ্ছে প্রকৃত ভরটা কত হবে, প্রকৃত ভরটা হচ্ছে আমাদের 1.673 ইন্টু 10⁻24 গ্রাম। যদি এটা গ্রামে নেই তাহলে মানে 10⁻24, আর যদি এটাকে আমরা 1.673 ইন্টু 10⁻27 কেজি, যদি আমরা কেজিতে নেই তাহলে হচ্ছে এটা আমাদের 10⁻27 আসবে। আচ্ছা, এবার যদি আমরা বলি হচ্ছে প্রকৃত চার্জ কত, আমরা একটু আগে বলছিলাম প্রকৃত চার্জের আগে আমি এখানে লিখে নিচ্ছি আপেক্ষিক চার্জ কত। আপেক্ষিক চার্জ বলছিলাম কত, আমরা 1। আমরা বলছিলাম কি, প্রোটন এবং ইলেকট্রনের আপেক্ষিক চার্জ সেম, কিন্তু প্রোটনটা ধনাত্মক চার্জ এবং ইলেকট্রনটা হচ্ছে ঋণাত্মক। প্রকৃত চার্জটা তাহলে কত হবে, 1.6 ইন্টু 10⁻19 কুলম্ব। যেহেতু এটা আমরা পজিটিভ লিখতেছি, তাহলে আমরা কি বলছিলাম যে প্রোটনের আপেক্ষিক চার্জ হচ্ছে +1, তাই আমরা এটাকে পজিটিভ লিখলাম। এবং যেহেতু আমাদের এটা ইলেকট্রনটাকে নেগেটিভ, সুতরাং এখানে আমরা একটা মাইনাস দিয়ে দিব, ঠিক আছে। তাহলে আপেক্ষিক চার্জ গেল, প্রকৃত চার্জ গেল। এবার হচ্ছে প্রকৃত ভরটাও গেল। এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এটার আবিষ্কারক হচ্ছে রাদারফোর্ড। কে আবিষ্কারক হচ্ছে আমাদের রাদারফোর্ড। সবাই কম বেশি হচ্ছে এই বিজ্ঞানীর নামটা জানি, তাই না, আর্নেস্ট রাদারফোর্ড। আর কত সালে আবিষ্কার করেন, কত সালে হচ্ছে প্রোটন সম্পর্কে ধারণা দেন, 1919 সালে। কত সালে, 1919 সালে হচ্ছে প্রোটন সম্পর্কে সর্বপ্রথম ধারণা দেন। তৃতীয়ত যেটা আমাদের আসে সেটা হচ্ছে নিউট্রনের আমি এখন শর্টকাট করে দিচ্ছি, তোমরা যখন এগুলো লিখবা সাথে সাথে নোট করে ফেলো, তাহলে তোমার এই
সবশেষে দেখবা সুন্দর করে গুছানো একটা নোট পেয়ে যাবা। বাট এভাবে আমি তো লিখে দিচ্ছি, সব লিখলে দেখা যায় কি একটু অগোছালো লাগতে পারে, বাট একটু নোট করে নিবা। আমি যখন যেটা বলছি সেভাবে করে নোট করে ফেলো। নিউটনের প্রকাশ পদ্ধতি হচ্ছে এন। নিউটনের প্রকাশ পদ্ধতি কি? এন। নিউটনের আপেক্ষিক ভর কত? আপেক্ষিক ভর আমি এখানে লিখে দিচ্ছি, সংক্ষেপে লিখছি। আপেক্ষিক ভর হচ্ছে কত আমাদের? 1, কারণ আমরা জানি প্রোটনের ভর এবং নিউট্রনের ভর কি সেম। তাহলে আপেক্ষিক ভর যদি 1 হয় তাহলে প্রকৃত ভরটা কত হবে? প্রকৃত ভরটা হবে 1.675 ইনটু 10⁻²4 গ্রাম। যদি এটাকে আমরা কেজিতে নেই তাহলে 1.675 ইনটু 10⁻²7 কেজি। তাহলে এটা আমাদের প্রকৃত। নিউট্রন হচ্ছে কি? চার্জবিহীন। তাহলে আপেক্ষিক চার্জ কত? আপেক্ষিক চার্জ হচ্ছে 0। তাহলে প্রকৃত চার্জটা কত হবে? আমি এখানে লিখে দিচ্ছি, প্রকৃত চার্জটা হবে হচ্ছে, প্রকৃত চার্জ আমরা এখানে লিখে দিব 0 কিংবা চার্জবিহীন, এটা লিখলেই হবে, সমস্যা নাই, 0 কিংবা চার্জবিহীন। ওকে, তাহলে আবিষ্কারকটা কে? আবিষ্কারক হচ্ছে বিজ্ঞানী জেমস চ্যাডউইক। জেমস চ্যাডউইক কত সালে? 1932 সালে। তাহলে এটা ছিল হচ্ছে আমাদের ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন বিষয়ক যত তথ্য ছিল, গুরুত্বপূর্ণ যত তথ্য ছিল আমরা এখানে দিয়ে দিছি। মূলত ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের তোমাদের পরীক্ষায় আসার মতো কি কি থাকে? এক হচ্ছে প্রকাশ পদ্ধতি আসে, প্রকৃত ভরটা আসে, প্রকৃত চার্জটা আসে এবং কত সালে আবিষ্কৃত হয় সেটা আসে। ঠিক আছে, সো এই পার্টগুলা তোমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন লিখে হচ্ছে পার্ট বাই পার্ট হচ্ছে প্রত্যেকের পরিচয় একের পর এক লিখে রাখবা। ওকে, তো এইটা ছিল আমাদের সাধারণ পরিচয় বা পরিচিতি। এবার আমরা কথা বলবো হচ্ছে একটা পরমাণুর প্রকাশ পদ্ধতি। আমরা এবার শিখবো হচ্ছে পরমাণুর প্রকাশ পদ্ধতি। পরমাণুর প্রকাশ পদ্ধতি অর্থাৎ একটা পরমাণুর কোন পার্টকে কি বলা হয়। যেমন ধরো আমি এটা লিখে নিলাম, এটা একটা এক্স পরমাণু আঁকলাম, ধরে নিলাম এক্স একটা পরমাণু। সবসময় মনে রাখবো একটা পরমাণুর বাম পাশের নিচে যে থাকবে সে হচ্ছে প্রোটন সংখ্যা, না হলে পারমাণবিক সংখ্যা। যদি পি থাকে তাহলে আমরা বলবো হচ্ছে প্রোটন সংখ্যা, এবং জেড থাকলে আমরা বলবো পারমাণবিক সংখ্যা। তাহলে সবসময় মনে রাখবো যা প্রোটন সংখ্যা তাই হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, অর্থাৎ প্রোটন সংখ্যা এবং পারমাণবিক সংখ্যা একই জিনিস। বাম পাশের উপরে যে থাকবে তাকে আমরা এ দিয়ে প্রকাশ করি। এই এ দিয়ে বোঝা যায় হচ্ছে ইদার ভর সংখ্যা অথবা আমরা বলি হচ্ছে নিউক্লিয়ন সংখ্যা। কি বলি? ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা। এ দিয়ে বোঝাচ্ছে হচ্ছে ভর সংখ্যা অথবা নিউক্লিয়ন সংখ্যা, দুইটার একটা যে কোনোটা বলা যাবে। এবং ডান পাশের উপরে যদি থাকে এম প্লাস মাইনাস, এর দ্বারা বোঝায় হচ্ছে চার্জ। কি বোঝায়? চার্জ। এক্ষেত্রে মনে রাখবো যদি ধনাত্মক চিহ্ন থাকে, অর্থাৎ ধনাত্মক চিহ্ন থাকে, আমি এভাবে শর্টকাট দেখাই দিচ্ছি, যেহেতু ধনাত্মক চিহ্ন থাকে তাহলে এভাবে মনে রাখবো ধনীরা হচ্ছে দান করে। তার মানে যদি ধনাত্মক চিহ্ন থাকে তাহলে তুমি বুঝবো এখানে ইলেকট্রন দান করছে, আর যদি ঋণাত্মক চিহ্ন থাকে তাহলে বুঝবো হচ্ছে তুমি ঋণীরা হচ্ছে গ্রহণ করে। ঋণীরা কি করবে? গ্রহণ করে। তার মানে যদি ধনাত্মক সাইন থাকে তাহলে তুমি বুঝবা যে ও দান করছে, ইলেকট্রন যতটা ধনাত্মক থাকবে ততটা দান করছে, আর যদি ঋণাত্মক থাকে বুঝবা তাহলে কত ওই কয়টা ইলেকট্রন কি করছে, সে গ্রহণ করছে। একটা পরিচয় দিয়ে দেখাচ্ছি নরমালি। দেখো আমরা যদি এরকম বলি Cl মাইনাস 17 35 এভাবে যদি লিখি, আরেকটা মৌল যদি লিখি হচ্ছে অ্যালুমিনিয়াম 3 প্লাস 13 27 এভাবে যদি লিখি, তাহলে এই মৌলটার পরিচিতিটা আমরা একটু দেখি। এই মৌলটার পরিচিতিটা দেখি। এই মৌলটার দেখো তো প্রোটন অথবা পারমাণবিক সংখ্যা কত? 17। প্রোটন বা পারমাণবিক সংখ্যা কত? 17। যদি বলি এটা ভর সংখ্যা কত? ভর সংখ্যা হচ্ছে 35। ভর সংখ্যা কত? 35। যদি আমরা বলি হচ্ছে ইলেকট্রন সংখ্যা কত, এইখানে খেয়াল করে দেখো। আর যদি বলি এমটা কত, আর একটা দেখবো হচ্ছে আমরা নিউট্রন কত, খেয়াল করে দেখবে এখানে।
বলতো এমটা কত, চার্জ কত, এখানে চার্জ মাইনাস, তো মাইনাস আসলে কি -1, তাহলে চার্জটা কত -1, খেয়াল করবা। এখন দেখো ইলেকট্রন কত, এটা খুব ভালো একটা ব্যাপার, মনে রাখবা যদি আমরা একটা পরমাণুটাকে এভাবে লিখতাম তাহলে মনে রাখবো যে একটা পরমাণুর যে প্রোটন সংখ্যা থাকে, যেহেতু এটা কোনো চার্জ নাই, খেয়াল করে দেখো এখানে ক্লোরিনে কিন্তু কোনো চার্জ নাই, চার্জবিহীন একটা পরমাণুর প্রোটন সংখ্যাই হবে তার ইলেকট্রন সংখ্যা, চার্জবিহীন পরমাণুর প্রোটন সংখ্যা হবে তার ইলেকট্রন সংখ্যা। যেহেতু ক্লোরিনে এখানে কোনো চার্জ নাই, সুতরাং এর প্রোটন সংখ্যা কত, 17, ইলেকট্রন হবে 17। কিন্তু যখনই চার্জ দেখবো তখনই হবে কি, এই প্রোটন সংখ্যার সাথে হয়তো ওইটা যোগ হবে, ওই নাম্বারটা যোগ হবে না হলে বিয়োগ হবে, এটা ডিপেন্ড করবে। এই যে যদি ধনাত্মক থাকে তাহলে হচ্ছে বিয়োগ করবা, ঋণাত্মক থাকলে কি করবা, যোগ করবা, মানে গ্রহণ করবা। তাহলে দেখো এখানে ইলেকট্রন সংখ্যা কত হয়, প্রোটন সংখ্যা ছিল 17 আর ইলেকট্রন এখানে কি করছে, একটা গ্রহণ করছে, তাহলে ইলেকট্রন সংখ্যা হবে কত, 18। ইলেকট্রন সংখ্যা কত হচ্ছে, 18। এবার দেখো নিউট্রন সংখ্যা, এখানে একটু লিখে দিচ্ছি আমরা, নিউট্রন n ইকুয়াল হচ্ছে আমাদের a মাইনাস পি অথবা a মাইনাস জেড, যেটা ইচ্ছা তুমি লিখতে পারো, a মাইনাস পি অথবা a মাইনাস জেড। তার মানে এ হচ্ছে কত, দেখো এখানে এ হচ্ছে কত, এখানে লিখে দিচ্ছি দেখো, এ হচ্ছে কত 35, এ হচ্ছে কত 35, মাইনাস হচ্ছে আমাদের প্রোটন কত 17, তাহলে আমাদের নিউট্রন হচ্ছে কত 18। তাহলে প্রোটন, ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা, চার্জ এবং নিউট্রন বের করলাম। একইভাবে আমরা যদি এই পাঁচটাতে একটু দেখি, এই পাঁচটাতে খেয়াল করো তো, প্রোটন হচ্ছে কত আমাদের, প্রোটন হচ্ছে 13, এখানে দেখো ইলেকট্রন হচ্ছে কত, ইলেকট্রন 13 ছিল, আরো তিনটা কি করছে, 13 ছিল, তিনটা দান করছে, তাহলে থাকে হচ্ছে 10। তাহলে হচ্ছে আমাদের নিউট্রন থাকে কত, নিউট্রন হচ্ছে 27 মাইনাস 13, 27 মাইনাস 13 সমান হচ্ছে 14। আর যদি আমরা লিখি হচ্ছে চার্জ কত, এম হচ্ছে +3, আর হচ্ছে আমাদের কি থাকে, আর থাকে ভর সংখ্যা, সরি আমাদের ভর সংখ্যা বা নিউক্লিয়ন সংখ্যা, এ ইকুয়াল থাকে হচ্ছে 27। সো তোমাদের এই ধরনের কিন্তু প্রশ্ন প্রচুর আসে, যে একটা মৌল দিয়ে দেয়, দিয়ে বলে যে এই মৌলটার নিউট্রন সংখ্যা কত কিংবা ইলেকট্রন সংখ্যা কত। সো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। এটা ছিল আমাদের একটা পরমাণুর পরিচিতি। তাহলে আমাদের কি বলবো, বাম পাশের নিচে যে থাকে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, বাম পাশের উপরে থাকে হচ্ছে ভর সংখ্যা, ডান পাশে থাকে চার্জ, এবং এখানে আরো একটা মৌল থাকে যেটাকে আমরা বলি হচ্ছে অণু, মানে পরমাণুর সংখ্যা বোঝায়। সো এটা আপাতত দিচ্ছি না, এটা দরকার নাই আর কি, এটা দেখলেই বুঝতে পারবা। যেমন ধরো আমরা যদি লিখি Cl2, যদি লিখি সোডিয়াম, সোডিয়ামের এখানে কত আছে 1, তার মানে সোডিয়াম 1 মোল, মানে একটা সোডিয়াম পরমাণু। এখানে ক্লোরিন অণুতে কয়টা পরমাণু আছে, 2টা। সেটা এই সংখ্যাটা দিয়ে মূলত পরমাণুর সংখ্যা বোঝায়। সো এটা কঠিন কিছু না। এবার যদি আমরা পরের পার্টে যাই, পরের পার্টটা হচ্ছে, যেহেতু এই পার্টটা আমরা শিখে ফেলছি, তার মানে পরের পার্টটা আমাদের জন্য সহজ হবে। এখানে হচ্ছে আমরা শেখাবো আইসোটোপ, আইসোবার, আইসোটোন। আইসোটোপ কাকে বলে আমরা একসাথে দেখানোর চেষ্টা করব। আইসোটোপ, যদি কারো কোনো সংজ্ঞা লেখার প্রয়োজন হয় আমি মুখে মুখে বলবো, সেটা লিখে নিবা, কারণ আমরা বোর্ডে লিখলে অনেক বেশি সময় কনজিউম হবে এখানে। দেখো আইসোটোপ কাকে বলে, আইসোটোপ হলো একই পদার্থের বিভিন্ন পরমাণুর, আমার সাথে সংজ্ঞাটা লিখে নিবা যাদের যাদের সংজ্ঞা লেখার প্রয়োজন আছে। একই পদার্থের বিভিন্ন পরমাণুর প্রোটন সংখ্যা 1। মনে রাখবা এই যে আমরা আইসো শব্দটা লিখি, আইসো শব্দের অর্থ ইংলিশ হচ্ছে সেম, অর্থাৎ একই। আইসো শব্দের অর্থ হচ্ছে একই, ঠিক আছে। তাহলে দেখো আইসোটোপ শব্দের অর্থ, সংজ্ঞাটা কি, আইসোটোপ সংজ্ঞাটা হচ্ছে একই পদার্থের বিভিন্ন পরমাণুর প্রোটন সংখ্যা ভিন্ন, প্রোটন সংখ্যা ভিন্ন না সেম। খেয়াল করো, দেখো আবারও বলছি, আইসোটোপ হচ্ছে একই পদার্থের বিভিন্ন পরমাণুর প্রোটন সংখ্যা একই থাকবে কিন্তু ভর সংখ্যা ভিন্ন থাকবে। যদি প্রোটন সংখ্যা একই থাকে, ভর সংখ্যা যদি ভিন্ন থাকে এবং একই পরমাণুর হয়, তাহলে অবশ্যই তারা পরস্পরের কি আইসোটোপ। যেমন ধরো আমি কিছু আইসোটোপ এখানে লিখতেছি, দেখো হাইড্রোজেনের নরমালি 7টা আইসোটোপ আছে, এর মধ্যে 3টা হচ্ছে ন্যাচারাল এবং 4টা হচ্ছে আর্টিফিশিয়াল। তো 3টা ন্যাচারালটা আমি আঁকলাম, আর্টিফিশিয়াল 4টা আমরা বলি না। তোমাকে যদি কখনো প্রশ্ন করে হাইড্রোজেনের মোট আইসোটোপ কয়টা, তাহলে 7টা। যদি বলা হয় হাইড্রোজেনের প্রাকৃতিক আইসোটোপ কয়টা, তাহলে হচ্ছে 3টা। এবার দেখো হাইড্রোজেনের প্রত্যেকের কত প্রোটন সংখ্যা কিন্তু সেম, হাইড্রোজেনের প্রোটন সংখ্যা কি সেম। এবং আরেকটা জিনিস খেয়াল করো, আইসোটোপের শেষটা কি প, প মানে কি পি, তাই তো, প বা পি বা পই আমরা হিসাব করি প, এবং প্রোটনের প্রথম অক্ষরটা কি প, তার মানে হচ্ছে আইসোটোপের প্রোটন সেম থাকবে।
আইসোটোপের শেষ অক্ষরটা প এবং প্রোটনের প্রথম অক্ষর প, সুতরাং আইসোটোপের পটা মানে প্রোটন সেম থাকবে। এবার দেখো একটা যদি 1 2 3 লিখি তাহলে এটার নাম হচ্ছে কি আমাদের প্রোটিয়াম, এটার নাম হচ্ছে আমাদের প্রোটিয়াম, এটা হচ্ছে আমাদের ডিউটোরিয়াম, এটা হচ্ছে আমাদের ডিউটোরিয়াম এবং এটা হচ্ছে আমাদের ট্রিটিয়াম, এটা হচ্ছে আমাদের ট্রিটিয়াম। খেয়াল করে দেখবো প্রোটিয়ামের সাধারণ অক্সাইড আমরা জানি, প্রোটিয়ামের সাধারণ অক্সাইড আমরা জানি পানি, আর ডিউটোরিয়ামের সাধারণ অক্সাইড হচ্ছে আমাদের ডিউটোরিয়াম অক্সাইড, যেটাকে আমরা বলি হচ্ছে ভারী পানি। কি বলি আমরা? ভারী পানি। দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হইল আণবিক ভরের পার্থক্য। যেমন হাইড্রোজেনের আণবিক ভর কত? হাইড্রোজেনে 1 করে 2টা এবং অক্সিজেনের 16, টোটাল আসে 18, কিন্তু ভারী পানির আণবিক ভরটা আসে দেখো ডিউটেরিয়ামের দেখো তো ইয়া কত 2, তাহলে 2 হাইড্রোজেন মানে ডিউটেরিয়াম কয়টা? 2টা, অক্সিজেন হচ্ছে 16, তাহলে কত আসে? 20। তার মানে হচ্ছে পানির আণবিক ভর হচ্ছে 18 এবং ভারী পানির আণবিক ভর হচ্ছে 20। এটা এমসিকিউতে আসে। আরো কিছু আইসোটোপ আমরা এখানে লিখে দিচ্ছি, দেখো আইসোটোপ গুলো হচ্ছে যেমন দেখো ফসফরাসের 15 15, একটা হচ্ছে 30, একটা হচ্ছে 31, 32ও আছে এবং ইভেন হচ্ছে ফসফরাসের 27ও একটা আছে। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি দেখো 15 15 15 30 31 7 27। এরপরে আছে আমাদের আর কি কি আইসোটোপ আছে? আমাদের অসংখ্য আইসোটোপ আছে, যেমন সালফারের কার্বনের দেখতে পারি। সালফার যেমন দেখো সালফারটা আমরা আপাতত না লিখতেছি, কার্বন দিয়ে দেখে কার্বন 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 দেখো 6 6 6, একটা হচ্ছে কত 12 13 14। হ্যাঁ, এটা হচ্ছে যেমন কার্বনের হচ্ছে কি কার্বন 6 12 6 13 6 14, এগুলো হচ্ছে আমাদের কি আইসোটোপ। ঠিক আছে, আরো আইসোটোপ আমাদের সামনে চাইলে লেখা যাবে। আচ্ছা, যেমন হিলিয়ামেরও কিন্তু আইসোটোপ আছে। হিলিয়াম হচ্ছে 2 4, আবার হিলিয়ামের হচ্ছে আমাদের 2 3ও আছে। হ্যাঁ, হিলিয়ামেরও কিন্তু আইসোটোপ দুইটা, হিলিয়াম হচ্ছে 2 4 2 3। ঠিক আছে, আচ্ছা তাহলে আইসোটোপটা বুঝতে পারতেছি নিশ্চয়ই যে প্রোটন সংখ্যা সেম থাকবে কিন্তু ভর সংখ্যা কি হবে? ভিন্ন হবে, তবে তাদেরকে পরস্পরের আইসোটোপ বলবো। এবার আমরা লিখবো হচ্ছে আইসোবার। আইসোবারের শেষ অক্ষরটা কি বলতো? র। আইসোবারের শেষ অক্ষরটা কি হচ্ছে? র। আবারও বলছি আইসোবারের শেষ অক্ষরটা হচ্ছে র এবং ভরের শেষ অক্ষরটা হচ্ছে র। আমরা একটু টেকনিক্যালি মনে রাখতে পারলে আমাদের জন্য সুবিধা হবে, যদিও এগুলো একদম সহজ ব্যাপার, এটা মুখস্থ রাখতে এত বেশি টেকনিকের প্রয়োজন হয় না। তারপরও বলে দিচ্ছি আইসোবারের শেষ অক্ষরটা হচ্ছে র এবং ভরের শেষ অক্ষরটা হচ্ছে র। তার মানে আইসোবার। আমরা যদি লিখি আইসোবারের সংজ্ঞা যদি বলতে হয় তাহলে এভাবে লিখবা যে ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা যদি একই হয়। আবারও বলছি ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা ভিন্ন কিন্তু ভর সংখ্যা যদি একই হয় তবে তাদেরকে পরস্পরের আইসোবার বলে। প্রোটন সংখ্যা ভিন্ন, ভর সংখ্যা এক। যেমন দেখো মিলাই দিচ্ছি, দেখো আমাদের কার্বন আমরা জানি না, কার্বন কত লিখলাম একটু আগে? কার্বনের দেখো তো 6, নাইট্রোজেনের কত 7। খেয়াল করে দেখো নাইট্রোজেনের ভর সংখ্যা কত? 14। দেখো তো কার্বনের ওই যে 2 নম্বর আইসোটোপ 3 নম্বর আইসোটোপ 12 13 14 যেটা 3 নম্বর আইসোটোপটা ছিল আমরা কিন্তু সেটা লিখতে পারি। দেখো এই দুইটা প্রোটন সংখ্যা কিন্তু ভিন্ন কিন্তু ভর সংখ্যা কিন্তু সেম আছে। আবার দেখো আমরা আর কি কি লিখতে পারি? আর লিখতে পারি হচ্ছে যেমন ধরো আমরা প্রোটিয়াম আর হচ্ছে হিলিয়ামের যেটা আমাদের দেখো প্রোটিয়াম আমাদের লিখতে পারি প্রোটিয়াম না, আমরা লিখবো হচ্ছে ট্রিটিয়াম, আর হচ্ছে হিলিয়ামের লিখবো হচ্ছে 2 3 যেটা আছে। এই যে এটা আবার সরি এটা তো সেম হয়ে গেল, আমরা এটা করব। হ্যাঁ এটাই তো দরকার, সরি। তাহলে দেখো হাইড্রোজেন আমাদের যেটা ট্রিটিয়ামের সাথে হিলিয়ামের যেটা ইয়ে আছে এটা পরস্পরের আইসোটোপ। আবার ধরো এরকম অসংখ্য করে আইসোবার অসংখ্য করে বানানো যায়, অসংখ্য লেখা যায়। ওকে, এবার আমরা লিখবো হচ্ছে আইসোটোন। আর তোমাদের যা যা দরকার শুধু অতটুকুই দেখাই দিচ্ছি আমি। দেখো আইসোটোন শেষের অক্ষরটা কি ন হলো নিউট্রনের প্রথম অক্ষর কি ন, তার মানে আইসোটোনের নিউট্রন সংখ্যা কি থাকবে? সেম থাকবে। আবারও বলছে আইসোটোনের শেষ অক্ষর ন, নিউট্রনের প্রথম অক্ষর ন, তার মানে নিউট্রন সংখ্যা সেম থাকবে। তাহলে আইসোটোন হইলো কি ভিন্ন ভিন্ন পদার্থের পরমাণুর প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা যদি সেম থাকে। কি কি ভিন্ন? প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা ভিন্ন কিন্তু নিউট্রন সংখ্যা যদি সেম থাকে তবে তাদেরকে পরস্পরের আইসোটোন বলে। যেমন দেখো আমরা যদি লিখি কার্বন আর নাইট্রোজেন,
6 7, প্রোটন সংখ্যা তো চেঞ্জেবল না। দেখো তাহলে 6 7 লিখলাম। এবার নাইট্রোজেনের কত বলতো 14, তাহলে এখানে নিউট্রন কত বলতো 14 - 7 সমান কত 7। তাহলে আমার এখানে যদি কার্বনের নিউট্রন সংখ্যা 7 হয়, তাহলে আমাদের দেখো তো যদি ওই যে দ্বিতীয় আইসোটোপটা কার্বনের 13 যেটা, দেখো তো এখানে কত আসে 13 - 6 সমান কত আসে 7। তার মানে দুইটারই নিউট্রন সংখ্যা কি আছে সেম আছে, সুতরাং এরা পরস্পরের আইসোটোন। আরো দেখো ফসফরাস 15, সালফার 16, ফসফরাসের 31, সালফারের 32। খেয়াল করে দেখো এখানে সালফারের নিউট্রন সংখ্যা কত 32 - 16 সমান কত আসে 16, আর ফসফরাসের দেখো 31 - 15 সমান কত আসে 16। তার মানে নিউট্রন সংখ্যা কিন্তু সেম। আরো আছে দেখো হাইড্রোজেনের হচ্ছে যেটা আমরা ট্রিটিয়াম লিখলাম, ট্রিটিয়াম আর লিখলাম হিলিয়ামের 2 4, হিলিয়ামের সাধারণ যেটা। দেখো তাহলে মানে আমাদের ট্রিটিয়ামের নিউট্রন কত, নিউট্রন হচ্ছে 2, হিলিয়ামের নিউট্রন কত এখানে 2, তার মানে কি নিউট্রন সংখ্যা সেম। তাহলে এদেরকে আমরা কি বলবো পরস্পরের আইসোটোন বলবো। ক্লিয়ার? আইসোটোপ, আইসোবার, আইসোটোন। এবার একটা নতুন জিনিস শেখাচ্ছি, সেটা হচ্ছে আইসো ইলেকট্রনিক। আইসো ইলেকট্রনিক, আইসো ইলেকট্রনিক্স কি? আইসো ইলেকট্রনিক বা আইসো ইলেকট্রন বলা হয়, অনেকেই আইসো ইলেকট্রন বলে, আইসো ইলেকট্রনিক্স। এখন আইসো ইলেকট্রনিক্স কি? আইসো ইলেকট্রনিক হচ্ছে যে দুইটা পরমাণু হইতে পারে, যৌগ হইতে পারে, আয়ন হইতে পারে, এদের মোট ইলেকট্রন যদি সমান থাকে, আমি সহজভাবে বলে দিচ্ছি, দুইটা মানে একাধিক, দুইটা বলতে একাধিক হইতে পারে, একাধিক পরমাণু আয়ন যৌগমূলক বা যৌগ, পরমাণু আয়ন যৌগমূলক বা যৌগ, এদের ইলেকট্রন সংখ্যা যদি সেম হয় তবে তাদেরকে আমরা পরস্পরের আইসো ইলেকট্রনিক বলবো। একটা বা দুইটা উদাহরণ দিয়ে তোমরা বুঝতে পারবে। দেখো ধরো আমরা লিখলাম হচ্ছে কার্বন মনোক্সাইড, লিখলাম হচ্ছে কার্বন মনোক্সাইড। দেখো তো কার্বন মনোক্সাইড মোট ইলেকট্রন কত, কার্বনের ইলেকট্রন কত 6, অক্সিজেনের ইলেকট্রন কত 8 সমান কত আসে বলতো 14। খেয়াল করে দেখো কার্বনের 6, অক্সিজেনের 8, ইলেকট্রন কত আসলো 14 আসলো। দেখো তো 14 ইলেকট্রন বিন্যাস বিশিষ্ট মানে 14 ইলেকট্রন বিন্যাস হয় এমন আর কি আছে বলতো সিলিকন। সিলিকন দেখো তো সিলিকনের কত 14, সিলিকনের 14। দেখো তো যদি লিখতাম N2, N2, N2 তে কত আসে বলতো 14, কারণ নাইট্রোজেনের 7টা করে দুই দিয়ে গুণ, তাহলে 14। আর কি আসে বলতো, আর কি আসে ধরো MgH2, MgH2 দেখো তো ম্যাগনেসিয়ামের 12, হাইড্রোজেনের একটা করে দুইটা, টোটাল কয়টা 2টা, তাহলে কত আসে 14। খেয়াল করে দেখছো কিনা কত আসে 14। সুতরাং এই যে মৌলগুলো আছে এগুলো হচ্ছে এই যে যা যা লিখলাম এখানে দেখো, এই যে যা যা লিখলাম এরা সবাই হচ্ছে আইসো ইলেকট্রনিক, সবাই হচ্ছে কি বলো আইসো ইলেকট্রনিক। ঠিক আছে? আবার এরকম করে অসংখ্য লেখা যায়, অসংখ্য লেখা যায়। যেমন ধরো তুমি লিখতেছো হচ্ছে আর্গন, আর্গনের কত বলো তো, আর্গন, আর্গন কত 18, আর্গন 18। তাহলে দেখো তো S2 মাইনাস কত, S2 মাইনাস সালফারের 16, 16 আর দুইটা গ্রহণ করলো 18, Cl মাইনাস কত হয়, Cl মাইনাস ক্লোরিনের 17 যোগ 1টা, তাহলে কত হলো 18। আবার দেখো Ca2 প্লাস ক্যালসিয়ামের কত 20, 20 থেকে দুইটা দান করলো কত আসে 18। আবার যদি লিখি পটাশিয়াম প্লাস তাহলে কত হইলো 18। আবার যদি লিখি স্ক্যান্ডিয়াম 3 প্লাস তাহলে এটা কত আসলো 18। তার মানে এগুলো এই যে যা লিখতেছি সবই হচ্ছে আইসো ইলেকট্রনিক। এরকম অসংখ্য আইসো ইলেকট্রনিক বানানো যায় কিংবা চিন্তা করে বের করা যায়। তোমাদের এগুলো বাকিগুলো হচ্ছে তোমাদের কাজ থাকলো। ওকে, আইসো ইলেকট্রনিক গেল। এবার আমরা কথা বলবো হচ্ছে রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেল নিয়ে। তো রাদারফোর্ড আর বোর পরমাণু মডেলের ডিটেইল আমরা করাবো না, আমরা ডিটেইল এত বড় মতবাদ আমরা এখানে মানে থিওরিটা আমরা পড়াবো না, বাট থিওরিটা যদি কারো দরকার হয় তাহলে আমাদেরকে একটু বলবা, তাহলে আমরা শুধুমাত্র রাদারফোর্ড এবং বোর পরমাণু মডেলের উপরে ব্যাখ্যার উপরে আমরা একটা ক্লাস নিয়ে নিব। কিন্তু আমরা শুধুমাত্র একটু বলে দিব রাদারফোর্ড পরমাণু মডেলের কিভাবে হচ্ছে পরীক্ষাটা করে এবং বোর পরমাণু মডেলের গুরুত্বপূর্ণ সাইটগুলো। রাদারফোর্ড পরমাণু মডেলটা, রাদারফোর্ডের পরমাণু মডেল আরেকটা নাম হচ্ছে আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। কি পরীক্ষা? আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষা। খেয়াল করো আলফা কণার বিচ্ছুরণ পরীক্ষায় আমাদের ব্যবহার করা হয় একটা গোল্ড ফয়েল। এটা হলো একটা গোল্ড ফয়েল, গোল্ড ফয়েল যার পুরুত্ব হচ্ছে 0.00004 সেন্টিমিটার। তার মানে 1 সেন্টিমিটারকে আমরা যদি হচ্ছে 1 লক্ষ ভাগ করি, 1 সেন্টিমিটারকে যদি 1 লক্ষ ভাগ করি, তার 1 ভাগ যতটুকু পুরু তার ততটুকু, সরি 4 ভাগ যতটুকু পুরু ততটুকু পুরু হচ্ছে গোল্ড ফয়েল নিব। গোল্ড ফয়েল নিয়ে তার চারপাশে হচ্ছে আমরা জিঙ্ক সালফাইডের
পর্দা দিয়ে দিব, কিসে দিব, জিঙ্ক সালফাইডের পর্দা। জিঙ্ক সালফাইড হচ্ছে এমন একটা পর্দা বা আলোক সংবেদী পর্দা যেটার উপরে গিয়ে যদি আলফা কণা পড়ে তাহলে ওই জিঙ্ক সালফাইডের উপরে ক্ষুদ্র ক্ষুদ্র দাগ বা ফোঁটার সৃষ্টি হয়। আমরা কি করব, এইখান থেকে একটা ছিদ্র পথে হচ্ছে আলফা কণা বিচ্ছুরণ করব। এখান থেকে আমরা কি করব, আলফা কণার বিচ্ছুরণ করব। দেখো এখান থেকে আলফা কণা নির্গত করব। এখন আলফা কণা নির্গত করলে হয়টা কি দেখো, খেয়াল করে। ধরো আমাদের কাছে, আমরা যদি সহজভাবে চিন্তা করি যে এইটা হচ্ছে আমাদের একটা গোল্ড ফয়েল, এটা হচ্ছে আমাদের একটা গোল্ড ফয়েল। এই গোল্ড ফয়েলটা আমি এখান থেকে আলফা কণা ছাড়লাম। যদি এই গোল্ড ফয়েল আমি এখান থেকে আলফা কণা ছাড়ি তাহলে দেখো কি করলো, এইখান থেকে যে আলফা কণাগুলা, এর অধিকাংশ আলফা কণাগুলো কি হলো বলতো, এই গোল্ড ফয়েলটাকে হচ্ছে ভেদ করে চলে গেল, এই গোল্ড ফয়েলটাকে ভেদ করে চলে গেল। কিন্তু সামান্য কয়েকটা আলফা কণা হচ্ছে এভাবে ব্যাক করলো। ভালো করে বুঝো, এখান থেকে আলফা কণা যতগুলো ছাড়ছি সেখান থেকে বেশিরভাগ আলফা কণাই হচ্ছে গোল্ড ফয়েলটাকে ভেদ করে চলে গেল, কিন্তু সামান্য কয়েকটা আলফা কণা ব্যাক করলো। এখন আমি যেটা বুঝাচ্ছিলাম, দেখো যদি এইটা হয় একটা গোল্ড ফয়েল, আমি যদি এইখান থেকে আলফা কণা ছাড়ি তাহলে আলফা কণা কি হবে, বেশিরভাগই ভেদ করে এই দেয়ালে এসে পড়বে। কিন্তু আমি যদি দেখি কোন একটা আলফা কণা এইখানে রিফ্লেক্ট করে এই পাশটাতে রিফ্লেকশন হইলো, অর্থাৎ আলফা কণা এখানে গিয়ে বাধা পেয়ে আবার ব্যাক করলো, তাহলে অবশ্যই তখন কি হয়, একটা চিন্তার বিষয় থেকে যায় যে একটা পদার্থ কেন ব্যাক করলো। আমি যদি এই দেয়ালের উপরে এভাবে করে যদি বা বোর্ডের উপরে এভাবে করে ঘুষি দেই তাহলে হচ্ছে কি হয়, ঘুষি দিলে আমার হাতটা কি হবে, ঘুষি দেওয়ার পরে আমার হাতটা কিন্তু সরে আসতেছে। সরে আসার কারণটা কি, সরে আসার কারণ হলো আমি যেই পরিমাণ বল প্রয়োগ করতেছি তার থেকে বেশি পরিমাণ বল এই বোর্ড বা দেয়াল আমার হাতের উপরে প্রয়োগ করতেছে। আরো যদি সহজ করে বলি, যে দেয়ালের স্থিতিস্থাপকতা আমার হাতের স্থিতিস্থাপকতার থেকে বেশি। এখন কিন্তু আমি যদি এখানে যদি আমি একটা হাওয়ার উপরে এই মার্কারটাকে যদি ছুঁড়ে মারতাম তাহলে অবশ্যই মার্কারটা হাওয়াটাকে ভেদ করে চলে যেত, মানে অনেক দূরে গিয়ে পড়তো। এর কারণটা কি, কারণ হাওয়ার যে স্থিতিস্থাপকতা কিংবা মানে বাতাস কর্তৃক প্রদত্ত বলের থেকে এই মার্কারের প্রদত্ত বলটা কি হবে বা আমার দ্বারা প্রয়োগকৃত বলটা কি হবে, বেশি হবে। তাই বাতাস ভেদ করে মার্কার চলে যাচ্ছে, কিন্তু আমি যদি দেয়ালের উপরে মারি তাহলে মার্কারটা ব্যাক করবে। কারণ কি, দেয়ালের ভর বা স্থিতিস্থাপকতা এই মার্কারের ভর বা স্থিতিস্থাপকতার থেকে বেশি থাকবে। ক্লিয়ার কিনা? এখন যখনই রাদারফোর্ড এটা দেখলেন যে এই পাশটাতে হচ্ছে কোনো কণা এসে মানে কিছু কিছু কণা রিফ্লেক্ট করলো, এখন অনেকে প্রশ্ন করে কতগুলো কণা রিফ্লেক্ট করে। রাদারফোর্ড তখন একটা মান দেন, তিনি বলেন প্রায় 20,000 আলফা কণা যদি আমি এখান থেকে রিফ্লেক্ট করি তার মধ্যে মাত্র একটা আলফা কণা ব্যাক করে। মানে 20,000 আলফা কণার মধ্যে তুলনামূলকভাবে একটা ব্যাক করে, তার মানে এটা খুবই ক্ষুদ্র, তাই না? তাহলে দেখো যখনই রিফ্লেকশনটা হয় তখন রাদারফোর্ড চিন্তা করলেন কি, যে রিফ্লেকশন হওয়ার রিজনটাকে, রিজন হইছে অবশ্যই একটা পদার্থ তখনই রিফ্লেক্ট করবে যখন আমি কোনো ভারী বস্তুর উপরে কোনো কিছু প্রয়োগ করব, সেই বস্তুটা তখন রিফ্লেক্ট করবে। তাহলে এইখানে যেহেতু রিফ্লেকশন হইলো তার মানে এই গোল্ড ফয়েলের মধ্যে ভারী কোনো একটা বস্তু আছে, যে ভারী বস্তুটার তিনি নাম দেন হচ্ছে নিউক্লিয়াস। তার মানে এই নিউক্লিয়াস সম্পর্কে সর্বপ্রথম ধারণা দিচ্ছেন হচ্ছে রাদারফোর্ড। ক্লিয়ার ব্যাপারটা আশা করি। এবং রাদারফোর্ডের এই মতবাদটা দেয়া হচ্ছে 1911 সালে। 1911 সালে আশা করি ক্লিয়ার যে তিনি কি করেন, আলফা কণা এখান থেকে বিচ্ছুরণ করেন বা আলফা কণা প্রয়োগ করেন একটা গোল্ড ফয়েলের উপরে। এই গোল্ড ফয়েলের বেশিরভাগ বা আলফা কণা হচ্ছে গোল্ড ফয়েলটাকে ভেদ করে চলে যায়, কিন্তু কিছু আলফা কণা হচ্ছে ব্যাক করে। এবং তিনি এই ব্যাক করার কারণ খুঁজতে খুঁজতে তিনি খুঁজে পেলেন যে এইখানে একটা ভারী বস্তু আছে, সেই ভারী বস্তুটা তিনি নাম দেন কি, নিউক্লিয়াস। আরো কয়েকটা ছোট ছোট টপিক এখানে বলে দিচ্ছি বোঝার সুবিধার্থে, খেয়াল করে দেখো। যেহেতু এখানে মানে অধিকাংশ আলফা কণাই যেহেতু গোল্ড ফয়েলটাকে ভেদ করে চলে গেছে, সামান্য কয়েকটা আলফা কণা ব্যাক করছে, তাহলে কিন্তু আমরা বলতে পারি দেখো এই গোল্ড ফয়েলটাকে যদি আমি একটা পরমাণু হিসেবে বিবেচনা করি তাহলে কিন্তু আমরা ইজিলি বলতে পারি যে এই গোল্ড ফয়েলটাকে যদি আমি একটা পরমাণু বিবেচনা করি তাহলে আমরা খুব ইজিলি বলতে পারি যে একটা পরমাণুর অধিকাংশ অঞ্চলে কিন্তু ফাঁকা। অধিকাংশ অঞ্চল ফাঁকা না হইলে কিন্তু হচ্ছে এভাবে আলফা কণাগুলো হচ্ছে গোল্ড ফয়েলটাকে ভেদ করতে পারতো না। আর একটা তথ্য উপনীত হইতে পারি, একটা পরমাণুর মোট আয়তনের তুলনায় নিউক্লিয়াসের আয়তনটা অতি ক্ষুদ্র। কারণ নিউক্লিয়াসের আয়তন যদি বড় হইতো তাহলে রিফ্লেকশনের হার কিংবা প্রতিফলনের হারটা অনেক বেশি থাকতো। তাহলে এটা গেল হচ্ছে আমাদের রাদারফোর্ডের মানে জাস্ট সাধারণ পরীক্ষা পদ্ধতি, যে তিনি কিভাবে পরীক্ষাটা করেন। আর ব্যাখ্যাটা আমরা এখন আপাতত আলোচনা করছি না। আমরা এবার আলোচনা করব বোর মতবাদের গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে
বোর মতবাদের গুরুত্বপূর্ণ পার্ট যেটা, সেটা হচ্ছে কৌণিক ভরবেগের সূত্র। বোর মতবাদের দ্বিতীয় যে সূত্রটা, সেটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগের সূত্র। এই কৌণিক ভরবেগের সূত্রে বলা হয় যে একটা কক্ষপথে যখন ইলেকট্রন ঘূর্ণনরত অবস্থায় থাকে, একটা কক্ষপথে যখন ইলেকট্রন ঘূর্ণনরত অবস্থায় থাকে, তখন ওই ঘূর্ণনরত ইলেকট্রনের কৌণিক ভরবেগ হচ্ছে h/2π এর অখণ্ড গুণিতক। অখণ্ড গুণিতক বলতে কি বোঝায়? কোনো ভগ্নাংশ না, তার মানে n এর মানটা অবশ্যই 1 2 3 4 আপ টু হবে, অর্থাৎ কোনো ধরনের কোনো ফ্র্যাকশন বা ভগ্নাংশ এখানে অ্যাটেন্ড করতে পারবে না। তাহলে আমরা এটা যদি সহজে বলি বা ডিরেক্টলি বলি, তাহলে mvr ইকুয়াল টু হচ্ছে n ইন্টু h/2π। এখানে h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, h হচ্ছে প্ল্যাঙ্কের ধ্রুবক, যেটা মান হচ্ছে 6.626 ইন্টু 10 ইনভার্স 34 জুল সেকেন্ড। h এর মান, এটা ধ্রুবক, এটা মুখস্থ রাখতে হবে। n হচ্ছে কক্ষপথ সংখ্যা, n হলো কি? কক্ষপথ সংখ্যা, কক্ষপথ সংখ্যা। m হইল ইলেকট্রনের ভর, m হইল ইলেকট্রনের ভর। v হইল ইলেকট্রনের সরলরৈখিক বেগ, v হইল ইলেকট্রনের সরলরৈখিক বেগ। আর r হইল কক্ষপথের ব্যাসার্ধ, r হইল কক্ষপথের ব্যাসার্ধ। আশা করি এখানে সবগুলো পরিচয় পাওয়া গেছে। কি কি বললাম? m হচ্ছে ইলেকট্রনের ভর, v হচ্ছে বেগ, r হচ্ছে ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ, n হচ্ছে কক্ষপথ সংখ্যা, h হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট বা প্ল্যাঙ্ক ধ্রুবক, এবং 2π, পায়ের মান আমরা সবাই কম বেশি জানি 3.1416। এখন ধরো তোমাকে যদি বলা হয় যে একটা পরমাণুর কে শেলে, একটা পরমাণুর কে শেলে না, ধরো বললো এম শেলে। কোন শেলে? এম শেলে, এম শেল। যদি বলা হয় এম শেল বা এম শক্তি স্তর, তাহলে এম শেল কিভাবে বুঝবা? যদি আমরা জানি হচ্ছে কোনো পরমাণুর প্রথম শক্তি স্তর যেটা, সেটাকে বলা হয় কে শেল মানে কে শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর হচ্ছে এল শক্তি স্তর, এম আপ টু এন ও এভাবে করে সামনে আগায়। তার মানে যদি বলা হয় একটা ইলেকট্রন এম শেলে ঘূর্ণায়মান, তবে ইলেকট্রনের কৌণিক ভরবেগ কত? তাহলে কৌণিক ভরবেগটা হচ্ছে কি, দেখো এই কৌণিক ভরবেগ mvr ইকুয়াল হবে, এই যে দেখো n এর মানটা তখন কত হবে? যেহেতু এম শেলের কথা বলছে, তাহলে এম শেল কত নম্বর শক্তি স্তর? 3 নম্বর শক্তি স্তর। যেহেতু এম শেল হচ্ছে 3 নম্বর শক্তি স্তর, সুতরাং এখানে n এর মান বসাবো আমরা 3, এবং প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আমরা এখানে বসাবো ডিভাইডেড বাই 2 ইনটু 3.1416। এটা বসাই দিলে যে মানটা হবে সেটা হচ্ছে mvr। আবার কোন একটা অঙ্কে যদি এরকম দেয়, বেগ দিয়ে দেয়, যদি বলে যে চতুর্থ শক্তি স্তরে বা তৃতীয় শক্তি স্তরে বা দ্বিতীয় শক্তি স্তরে একটা ইলেকট্রন এত বেগে ঘূর্ণায়মান, বেগটা যদি দেয়া থাকে, তোমাকে বললো ওই কক্ষপথের ব্যাসার্ধ কত। খেয়াল করে দেখো তোমার কি কি দিল। ধরো তোমাকে বললো এন শেল, তোমাকে বললো এন শেল মানে হচ্ছে এন এর মান কত আমাদের? কে এল এম এন কত? 4। এন এর মান হচ্ছে কত? 4। প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট এটা কি আমরা জানি, দেখো এন এর মান 4, এটা আমরা জানি। পাই এর মানটা আমরা হচ্ছে জানি, এম এর মানটা আমরা হচ্ছে জানি, যেটা হচ্ছে 9.11 ইনটু 10 ইনভার্স কত? 31 কেজি। ঠিক আছে, তাহলে এম এর মানটা আমরা জানি। আর যদি এখানে ভি এর মানটা দিয়ে দেয়, দেখো ভি এর মানটা যদি দিয়ে দেয়, তাহলে আর এর মানটা আমরা ইজিলি এখান থেকে বের করে নিয়ে আসতে পারবো। অর্থাৎ এম এর মান বসাবা, ভি এর মান বসাবা, এন এর মান বসাবা, এইচ বসাবা, পাই বসাবা, এরপরে আরটাকে একপাশে রেখে বাকি ক্যালকুলেশন করে ফেলবো, আর এর মান চলে আসবে। সেখান থেকে যেইটাই দিক না কেন সেম ক্যালকুলেশন করে, সেম টাইপের ক্যালকুলেশন করে বের করে নিয়ে আসবা। যদি বলা হয় কৌণিক ভরবেগ বের করো, তাহলে পুরো এমভিআর এর মানটা বের করবা, অর্থাৎ এখানে খালি এইটুকু মান বসাবা। আর যদি বলা হয় বেগ বের করো, তাহলে ভি বের করবা, আর বাকি আর দেয়া থাকবে। আর যদি বলে ব্যাসার্ধ বের করো, তাহলে আর থাকবে, মানে সরি ভি থাকবে, আর বের করতে হবে। এটা হলো আমাদের কৌণিক ভরবেগের সূত্র। ওকে, কৌণিক ভরবেগ থেকে কিভাবে আমরা অঙ্কগুলা করব। আচ্ছা, এবার হচ্ছে আমরা 3 নাম্বার সূত্রে, বোরের যে 3 নাম্বার সূত্রটা, সেই 3 নাম্বার সূত্রটা আমাদের একটা প্রতিপাদন আছে, সেটা একটু শিখাই দিচ্ছি। 3 নাম্বার সূত্রে, বোরের 3 নাম্বার সূত্রে বলা হয় যে ইলেকট্রন যখন এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে যাবে, অর্থাৎ দেখো এই যে ইলেকট্রন আছে, এই ইলেকট্রনগুলো কি করবে? এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে এভাবে কি করবে? লাফিয়ে চলবে। এখন লাফিয়ে চলা, দেখো এই যে ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে লাফিয়ে চললো, এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রন লম্ফ বলা হয়। লম্ফ মানে ল ময় ফ, ঠিক আছে। দেখো ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে লাফিয়ে চলার প্রক্রিয়া হলো কি? ইলেকট্রন লম্ফ। এখন দেখো বলা হয়
ইলেকট্রন এক শক্তি স্তর থেকে অপর শক্তি স্তরে লাফিয়ে চলবে। এখন সেটা হইতে পারে ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরের দিকে যাইতে পারে, আবার উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরের দিকেও কি করতে পারে, যাইতে পারে। ঠিক আছে, এখন যদি নিম্ন থেকে উচ্চতে যাইতে হয়, দেখো এই শক্তি স্তরের শক্তি যদি হয় E1, এটা যদি হয় E2, এটা যদি হয় E3, তাহলে দেখো ডেফিনেটলি প্রথম শক্তি স্তরের শক্তির থেকে দ্বিতীয় স্তরের শক্তি কি আমাদের বেশি। তাহলে প্রথম থেকে যদি দ্বিতীয় শক্তি স্তরে যাইতে হয়, তাহলে শক্তি তাকে কি করতে হবে, আরো শক্তি গ্রহণ করতে হবে। অর্থাৎ ধরো তুমি খাবার গ্রহণ করলা, খাবার গ্রহণ করে এ থেকে বি স্পটে গেলা, বি স্পটে যাওয়ার পরে তোমার শক্তি মানে খাবার খেয়ে যে শক্তিটা গ্রহণ করছো সেই শক্তি শেষ। কিন্তু তোমাকে যদি এই সি শক্তি স্তরে যদি যাইতে হয়, তাহলে অবশ্যই তোমাকে কি করতে হবে, শক্তি আরো কি করতে হবে বলতো, গ্রহণ করতে হবে। শক্তি কি করতে হবে, গ্রহণ করতে হবে। গ্রহণ করা মানে কি বলতো, শক্তি শোষণ করতে হবে তোমাকে, তাই না? তার মানে যদি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে মানে নিম্ন শক্তি স্তর থেকে যদি উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে অবশ্যই শক্তি কি হবে, শোষণ করে তাকে উচ্চ শক্তি স্তরে যাইতে হবে। আর যদি উচ্চ থেকে নিম্নতে আসে, তাকে ইলেকট্রন মানে শক্তি ছেড়ে দিতে হবে, অর্থাৎ বিকিরিত করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে যদি নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যায়, তাহলে শক্তির শোষণ ঘটবে, এবং যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যায়, শক্তির বিকিরণ ঘটবে। এক্ষেত্রে আমাদের যে শক্তির পার্থক্য যেমন ধরো যদি এটা E1 থেকে E2 তে যায়, খেয়াল করবা, যদি E1 থেকে E2 তে যায়, তাহলে বলতো এই যে শক্তির পার্থক্য, এদের এই দুইটা শক্তি স্তরের মধ্যে শক্তির পার্থক্য কত হবে? অবশ্যই E2 টা কি আমাদের বড়, তার মানে E2 থেকে আমরা কি করব, E1 টা মাইনাস করব। তাহলে ডেল E সমান হচ্ছে কেমন হবে, আমাদের E2 মাইনাস E1। ক্লিয়ার? E2 মাইনাস E1। এবার দেখো এই E2 মাইনাস E1 কে আমরা লিখি হচ্ছে H নিউ। এটাকে কি বলি আমরা, নিউ বলি, নিউ, যেটাকে হচ্ছে কি আমরা বলি হচ্ছে ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক। আমরা কি বলি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলে থাকি, ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলি। তাহলে ডেল ই সমান আমরা কি বলতে পারি, E2 মাইনাস E1, এটাও ব্যবহার করতে পারবো যদি প্রয়োজন হয়। আর কি আসে, H নিউ, আর নিউ ইকুয়াল হচ্ছে আমাদের হচ্ছে C বাই ল্যামডা। কারণ হচ্ছে কি দেখো, নিউ ইকুয়াল হচ্ছে C বাই ল্যামডা। তার মানে আমরা এই সূত্রটাকে লিখতে পারি হচ্ছে H C বাই ল্যামডা। ওকে, তার মানে ডেল ই সমান আমরা লিখতে পারি কি H ইন্টু C ডিভাইডেড বাই ল্যামডা। এখানে H হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, যেটা একটু আগে আমরা বললাম। C হচ্ছে আলোর বেগ 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে কি আসলে দেখো, H হচ্ছে প্ল্যাঙ্কের কনস্ট্যান্ট, যেটা একটু আগে আমরা লিখলাম 6.626 × 10⁻34 জুল সেকেন্ড। আর C হচ্ছে কি আমাদের 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর ল্যামডা হচ্ছে কি আমাদের, এটাকে বলি ল্যামডা, আমরা বলেছে ল্যামডা, অর্থাৎ এটাকে বোঝায় তরঙ্গ দৈর্ঘ্য। কি বুঝবো, তরঙ্গ দৈর্ঘ্য। এই তরঙ্গ দৈর্ঘ্য দেয়া থাকবে, যদি এভাবে ডেল ই এর মান বের করতে বলে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দেয়া থাকবে, কারণ এই দুটো তো কনস্ট্যান্ট। যদি ডেল ই বের করতে বলে, শক্তির পার্থক্য বের করতে বলে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া থাকবে। আর যদি তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলে, তাহলে শক্তির পার্থক্য দেওয়া থাকবে। তাহলে এই সূত্রটাকে আমরা সংক্ষেপে এভাবে লিখতে পারি, ডেল ই সমান হচ্ছে H নিউ ইকুয়াল হচ্ছে H C বাই ল্যামডা। এখন যখন তোমার যেটা দরকার সেটা তুমি এখানে ব্যবহার করে তুমি অঙ্ক সলভ করতে পারবা। এটা ছিল আমাদের 3 নম্বর সমীকরণ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমাদের পেজে অলরেডি বেশ ডিটেইল একটা ভিডিও আছে, কিন্তু আমরা যেহেতু এই চ্যাপ্টারটা পড়তেছি, সুতরাং এই চ্যাপ্টারে একদম কোয়ান্টাম সংখ্যা শর্টলি আমরা কিছু পার্ট বলে দিচ্ছি যে কোয়ান্টাম সংখ্যা আমাদের কি কি পার্ট আমরা করব। দেখো কোয়ান্টাম সংখ্যা হলো কাকে বলে, আমরা সংখ্যাটা বলে দিচ্ছি, লিখে নিও। যে সকল সংখ্যা দ্বারা কোনো পরমাণুর আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, অর্থাৎ 3 ডাইমেনশনাল যে মানে দিকবিন্যাসটা থাকে, আর হচ্ছে ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশ করে। আবারও বলছি, যে সকল সংখ্যা দ্বারা কোনো পরমাণুর আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশ করে, তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। কয়টা বৈশিষ্ট্য বলছি? 4টা। আবারও বলছি, যে সকল সংখ্যা দ্বারা কোনো পরমাণুর আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস ও ইলেকট্রন ঘূর্ণনের দিক প্রকাশ করে, তাদেরকে কোয়ান্টাম সংখ্যা বলে। কোয়ান্টাম সংখ্যা 4টা বৈশিষ্ট্যের জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা হচ্ছে 4 প্রকার। 1 নম্বর হচ্ছে আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে আমরা প্রকাশ করেছে n দিয়ে। দ্বিতীয় হচ্ছে আমাদের সহকারী
সহকারী কোয়ান্টাম সংখ্যা, যেটার আরেকটা নাম হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা বলে অনেকেই। অ্যাজিমুথাল কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এল দিয়ে প্রকাশ করব। যদি আমরা বলি 3 নম্বরে, এটা হচ্ছে চৌম্বকীয় বা চুম্বকীয়, যেভাবে যে ইচ্ছা লিখতে পারে, চৌম্বকীয় বা চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা বলি ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম। এবং লাস্ট যেটা থাকে সেটা হচ্ছে স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, যেটাকে আমরা এস দিয়ে প্রকাশ করব। তাহলে 4টা বৈশিষ্ট্যের জন্য: আকার, আকৃতি, ত্রিমাত্রিক দিকবিন্যাস, ইলেকট্রন ঘূর্ণনের দিক। এবার একটু খেয়াল করব প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা খুব সহজ একটা ব্যাপার। প্রধান কোয়ান্টাম সংখ্যা এন এর মানের উপরে, যেটা আমি একটু আগে লিখছিলাম, এন এর মান যদি 1 হয়, এন দ্বারা কি বোঝায়? শক্তি স্তর সংখ্যা। এন এর মান যদি 1 হয়, 1 হলে, এন ইকুয়াল 1 হলে, সেটাকে আমরা বলেছে কে শেল, মানে কে শক্তি স্তর। একটু আগে যেটা বলছিলাম যে একটা পরমাণুর এই যে শক্তি স্তরগুলো আছে, 1 নম্বর হলো কে শেল, দ্বিতীয় হলো এল শেল, তৃতীয়টা এম শেল, পরেরটা হচ্ছে এন শেল। তারপরে এন ইকুয়াল যদি 2 হয় তাহলে এটা হচ্ছে এল শেল, এন ইকুয়াল যদি 3 হয় তাহলে এটা হচ্ছে এম শেল, এবং এন ইকুয়াল যদি 4 হয় তাহলে এটা হচ্ছে এন শেল। তাহলে এটা দ্বারা আমরা বুঝতে পারতেছি যে পরমাণুর শক্তি স্তর, কোন পরমাণুর শক্তি স্তর সংখ্যা যত বাড়বে, পরমাণুর আকার তত কি হইতে থাকবে? বড় হইতে থাকবে। ওকে, এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা। এবার দেখবো সহকারী কোয়ান্টাম সংখ্যা। দেখো, সহকারী কোয়ান্টাম সংখ্যার ক্ষেত্রে একটা লাইন মনে রাখবা, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত হয়। কি বললাম বলতো? এল এর মানটা কত হয়? এল এর মানটা 0 থেকে n-1 পর্যন্ত হয়। 0 থেকে n-1 বলতে কি বলছো? দেখো, n ইকুয়াল যদি 1 হয়, n ইকুয়াল যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে? দেখো, n ইকুয়াল যদি 1 হয় তাহলে এল এর মানটা 0 থেকে 0 থাকবে, তারপরে সামনে যত আগাইতে থাকবে। যেমন দেখো, তাহলে আমি প্রথমে 0 লিখে নিলাম। দেখো, n এর মানটা যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে? 0 থেকে n-1। তাহলে দেখো, 0 তো আছেই, প্লাস n-1। দেখো, n এর মানটা কত? 1। তাহলে 1 - 1 কত হয়? 0। তার মানে এখানে কত হয়? 0,0। তো দুইটা শূন্য আমার লেখার দরকার নাই। তাহলে দেখো, n এর মান যদি 1 হয় তাহলে এল এর মান কত হবে? 0। আর মনে রাখবো, এল এর মান 0 এর জন্য এটাকে আমরা বলবো হচ্ছে এস অরবিটাল। কি বলবো বলতো? এল এর মান 0 এর জন্য বলবো এস অরবিটাল। এস অরবিটাল দেখতে কেমন? গোলাকার। এস অরবিটাল দেখতে কেমন? গোলাকার। অর্থাৎ এস অরবিটাল দেখতে এরকম, এই যে এরকম। ওকে, এটা হলো এস অরবিটাল। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে l এর মান কত? 0। 0 এর জন্য s অরবিটাল। s অরবিটাল দেখতে কেমন? গোলাকার। এবার দেখো, n ইকুয়াল যদি 2 হয় তাহলে l এর মান কত হবে? 0 থেকে, মানে 0 তো থাকবে, কমা, এরপর দেখো n-1 মানে কত? দেখো তো, 2 - 1 কত হয়? 1। তার মানে l এর মান যদি 0 হয়, 0 এর জন্য কি অরবিটাল? s অরবিটাল। 1 এর জন্য কি অরবিটাল তাহলে বলো তো? p অরবিটাল। p অরবিটাল দেখতে কেমন? ডাম্বেল আকার। p অরবিটাল দেখতে কেমন? ডাম্বেল আকার, অর্থাৎ এইরকম দেখতে। পি অরবিটালটা দেখতে হচ্ছে ডাম্বেল আকার। ওকে, এবার দেখো, এইখানে আমি উপরে লিখে দিচ্ছি, n এর মান যদি 3 হয়, n এর মান 3 হইলে l ইকুয়াল কত আসে বলতো? 0 থাকে। আর দেখো এখানে কত? n এর n-1 তো, তাহলে 3 - 1 কত হয়? 2। তাহলে 0 থেকে 2 পর্যন্ত, 0 থেকে 2 পর্যন্ত কি কি থাকে বলতো? 0, 1, 2। 0 এর জন্য কি অরবিটাল? s অরবিটাল। 1 এর জন্য কি অরবিটাল? p অরবিটাল। 2 এর জন্য কি অরবিটাল? d অরবিটাল। d অরবিটাল কেমন দেখতে? ডাবল ডাম্বেল আকার। ডাবল ডাম্বেল আকার। ডাবল ডাম্বেল আকার, অর্থাৎ এরকম, ডাবল ডাম্বেল আকার এরকম। ওকে, আর n ইকুয়াল যদি 4 হয়, 4 হলে l এর মান কত হয়? 0, 1, 2, 3। তাহলে 0 এর জন্য s, 1 এর জন্য p, 2 এর জন্য d, এবং 3 এর জন্য f। f অরবিটালকে 3D পিকচার ছাড়া দেখানো সম্ভব না, তাই f অরবিটাল আমরা আঁকবো না। ক্লিয়ার? আশা করতেছি এটা বুঝতে পারতেছো। এখন তোমার ভিতরে প্রশ্ন আসতে পারে, অলমোস্ট প্রশ্ন চলে আসতে পারে, যে আমরা এইটা শিখলাম কেন? এই যে আমরা এগুলা শিখলাম কেন? ধরো, আমরা যে এই যে পার্টটা শিখলাম, সহকারী কোয়ান্টাম সংখ্যা, এটা দিয়ে কি কাজে লাগলো? প্রথম কাজে কি লাগতেছে সেটা একটু দেখাই। দেখো, আমরা অনেক সময় বলি 2D অরবিটাল সম্ভব নয় কেন? 2D অরবিটাল সম্ভব নয় কেন? ধরো তোমাকে প্রশ্ন করলাম আমি, 2D অরবিটাল সম্ভব নয় কেন? 2D সম্ভব না কেন? 3f সম্ভব না কেন? 2D 3f সম্ভব নয় কেন? সম্ভব না কেন সেটা ব্যাখ্যা কি দিবে? দেখো, সবসময় মনে রাখবো, আমরা যে ইলেকট্রন বিন্যাসে যে 1s, 2s, 2p, 3s, এই যে আমি অরবিটাল গুলো লিখতেছি, যেমন লিখলাম 3p, লিখলাম 3d, লিখলাম 4f,
এই যে অরবিটাল গুলো লিখতেছি মনে রাখবো এই অরবিটাল গুলোর যে প্রথম নাম্বারটা থাকে, এই যে নাম্বারটা থাকে, এই নাম্বারটা হলো আমাদের প্রধান কোয়ান্টাম সংখ্যা। এটা কি বলতো? প্রধান কোয়ান্টাম সংখ্যা। প্রধান কোয়ান্টাম সংখ্যা সবসময় মনে রাখবো, একটা অরবিটালের যে প্রথম নাম্বারটা থাকে সেই নাম্বারটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যা বা শক্তিস্তর সংখ্যা। এবার দেখো আমরা যদি বলি 2D অরবিটাল সম্ভব নয় কেন, 2D অরবিটাল সম্ভব নয় কেন, এখানে উত্তর আছে। দেখো দেখো n এর মান যদি 2 হয়, দেখো 2D অরবিটালে n এর মান কত, n এর মান 2D অরবিটালে n এর মান কত 2, তো n এর মান যদি 2 হয় তাহলে n এর মান 2 হলে l এর মান কত কত বলতো 0,1। যদি 0 হয়, 0 এর জন্য কি অরবিটাল? s অরবিটাল, আর 1 এর জন্য কি অরবিটাল? p অরবিটাল। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা 2 এর জন্য তাহলে কি অরবিটাল সম্ভব? 2s সম্ভব আর 2p সম্ভব। যেহেতু l এর আর কোনো মান নাই তাই 2d সম্ভব নয়। একইভাবে আমরা যদি বলা 3f অরবিটাল সম্ভব নয় কেন, উত্তর একইভাবে। দেখো n এর মান যদি 3 হয়, দেখো 3f এর মানে কি, n এর মান কত এখানে 3, n এর মান যদি 3 হয় তাহলে l এর মান কত দাঁড়ায় 0 1 2, তো l এর মান 0 এর জন্য s, 1 এর জন্য কি p এবং 2 এর জন্য কি d। তার মানে প্রধান কোয়ান্টাম সংখ্যায় 3 এর জন্য কি অরবিটাল সম্ভব? 3s 3p 3p এবং 3d। দেখো তো এখানে l এর আর কোনো মান আছে? আর কোনো মান নাই, মানে f হইতে হলে কিন্তু 3 লাগবে n এর মান, l এর মান, কিন্তু এখানে কিন্তু l এর মান 3 নাই। যেহেতু 3 নাই সুতরাং 3f অরবিটাল সম্ভব না। আশা করি বুঝতে পারছো প্রধান কোয়ান্টাম সংখ্যা আমরা কেন পড়াইছি। এবার হচ্ছে আমরা শিখাবো হচ্ছে চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা, গুরুত্বপূর্ণ একটা কোয়ান্টাম সংখ্যা, একটু খেয়াল করব। চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা বা ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কি? দেখো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা কিভাবে ব্যাখ্যা করে, এক্ষেত্রে একটা লাইন শিখবা যে m এর মান প্লাস l হতে মাইনাস l পর্যন্ত হয়। দেখো m এর মান কত হয়? প্লাস l থেকে মাইনাস l পর্যন্ত। m এর মান কত হয়? প্লাস l থেকে মাইনাস l পর্যন্ত। তার মানে দেখো l ইকুয়াল যদি 0 হয়, দেখো l ইকুয়াল যদি 0 হয় তাহলে m ইকুয়াল কত হবে? 0, মানে প্লাস 0 0 মাইনাস 0। যেহেতু আমাদের কেমিস্ট্রিতে প্লাস মাইনাসের ওইভাবে কোনো ভ্যালু ক্রিয়েট করে না, তার মানে m এর মান কত হবে বলো তো? 0। ভালো করে বুঝো। l এর মান যদি, আচ্ছা l এর মান 0 এর জন্য কি অরবিটাল? s অরবিটাল। আচ্ছা দেখো l এর মান যদি 1 হয়, 1 হলে কি অরবিটাল? p অরবিটাল। যদি l এর মান 1 হয় তাহলে m এর মান কত হবে বলো তো? m এর মান কত হবে? প্লাস l থেকে মাইনাস l পর্যন্ত। তার মানে কত? মাইনাস l এর মান কত? 1, তাহলে মাইনাস 1 0 প্লাস 1। অথবা এটাকে এভাবে লেখা হয় যে প্লাস মাইনাস 1 আর 0, এভাবে লেখা যায়, যেভাবে ইচ্ছা লিখতে পারো। এখন দেখো l এর মান 1 এর জন্য m এর মান কয়টা? 3টা। দেখো এই যে 1টা 2টা 3টা। l এর মান 0 এর জন্য m এর মান কয়টা? 1টা। আবার দেখো l এর মান যদি 2 হয়, 2 হলে কি অরবিটাল? d। d অরবিটাল হলে m এর মান কত হবে বলো তো? -2 -1 0 +1 +2, অথবা কি +-2 +-1 0। আর l এর মান যদি 3 হয় তাহলে f অরবিটাল। f অরবিটালের জন্য m এর মান কয়টা? দেখো -3 -2 -1 0 +1 +2 +3। এগুলো হচ্ছে আমাদের মান। এখন কথা হচ্ছে এগুলো শিখলাম কেন, এইটা কি দরকার? দেখো এখানে দরকার আছে l এর মান 0 এর জন্য s অরবিটাল, s অরবিটালের জন্য m এর মান কয়টা বলো তো? m এর মান কয়টা? একটা। তার মানে মনে রাখবা s কে, মানে s অরবিটালকে একভাবে সাজানো যায়, একভাবে সাজানো যায়। তার মানে s কে, দেখো এখানে লিখে দিচ্ছি, দেখো s কে আমরা শুধু s আকারেই লিখতে পারবো। অর্থাৎ ধরো এইভাবে লিখতে পারবো যে 1s 2s 2 মানে 3s, তারপরে হচ্ছে 4s, এভাবে লিখতে পারবো, আর s কে ভাঙানো যাবে না। কিন্তু l এর মান যদি 1 হয়, 1 এর জন্য কি অরবিটাল বলো তো? p অরবিটাল। p অরবিটালের জন্য আমাদের m এর মান কয়টা? p অরবিটালের জন্য m এর মান কয়টা? দেখো তো 3টা। দেখো 1টা 2টা 3টা। তার মানে p অরবিটালকে কয় ভাবে সাজানো যাবে? 3 ভাবে সাজানো যাবে। p অরবিটালকে কয় ভাবে সাজানো যাবে? 3 ভাবে। কি কি? px py pz, px py pz। আর আমরা দেখো l এর মান যদি 2 হয়, 2 এর জন্য m এর মান কয়টা? দেখো তো 2 এর জন্য m এর মান কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে 2 এর জন্য কি অরবিটাল? d। d অরবিটালকে তাহলে কয় ভাবে সাজানো যাবে? 5 ভাবে। এক হচ্ছে dxy dyz dzx dx² - y², আর এটা হচ্ছে dz²। আর এখানে দেখো l এর মান 3 এর জন্য কি অরবিটাল? f অরবিটাল। f অরবিটালের জন্য m এর মান 7টা। যেহেতু f আমরা এখানে হচ্ছে 3D পিকচার ছাড়া দেখাইতে পারি নাই, সুতরাং f টা নিয়ে আমাদের কোনো কাজ নাই তেমন। f আমাদের এখানে না শিখলেও সমস্যা নাই। ক্লিয়ার? আশা করতেছি এই পর্যন্ত কোনো সমস্যা নাই। আমরা এবার একটু স্পিন কোয়ান্টাম নাম্বারটা দেখব। স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা কি দিয়ে প্রকাশ করছিলাম? s।
আচ্ছা, তাহলে এখানটা একটু মনে রাখবো ভাই, এখানে মনে রাখবো হচ্ছে কি যে এল এর মান কোন মানের জন্য কি অরবিটাল, অর্থাৎ এল এর মান 0 এর জন্য এস, 1 এর জন্য পি, 2 এর জন্য ডি, 3 এর জন্য এফ। আর এখানে মনে রাখবো হচ্ছে এল কে এস কে একভাবে সাজানো যায়, পি কে 3 ভাবে, পি এক্স, পি ওয়াই, পি জেড, আর ডি কে 5 ভাবে, ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, ডি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার, ডি জেড স্কয়ার। এটা ভালো করে শিখবো, ঠিক আছে, একটু মাথায় রাখবো। আর এস মানে স্পিন কোয়ান্টাম নাম্বার, যেটাকে আমরা বললাম স্পিন কোয়ান্টাম নাম্বার বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা, এটার ক্ষেত্রে সবসময় মনে রাখবো যে একটা কক্ষপথে দুইটি ইলেকট্রনের ঘূর্ণনের দিক পরস্পর বিপরীতমুখী। কি বললাম? একটি কক্ষপথে দুটি ইলেকট্রনের ঘূর্ণনের দিক পরস্পর বিপরীতমুখী। অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, দেখো এই যে আমরা একটা কক্ষপথ আঁকলাম, এই কক্ষপথে যদি আমরা এখানে দুইটি ইলেকট্রন ধরি, ইলেকট্রন যদি এটাকে আমরা সাপেক্ষ ধরি মানে অক্ষ বরাবর ধরি, তাহলে এই ইলেকট্রনটা যদি এভাবে ঘড়ির কাঁটার দিকে ঘুরতে ঘুরতে এইভাবে ঘুরে, আর তাহলে এই ইলেকট্রনটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে ঘুরবে। অর্থাৎ ইলেকট্রন কিন্তু দেখো এইটা একটা কক্ষপথ, এই কক্ষপথে এই ইলেকট্রন এদিকে ঘুরলে ইলেকট্রন এদিকে ঘুরবে, মানে ইলেকট্রন এইভাবেই ঘুরবে, ঠিক আছে। কিন্তু এই ইলেকট্রনটা যদি ঘড়ির কাঁটার দিকে ঘুরতে ঘুরতে বা ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতে ঘুরতে ঘুরে, তাহলে এটা উল্টা দিকে ঘুরতে ঘুরতে ঘুরবে। অর্থাৎ একটা যদি ঘড়ির কাঁটার দিকে এইভাবে ঘুরতে ঘুরতে ঘুরে, তাহলে এই ইলেকট্রনটা এইভাবে ঘুরতে ঘুরতে ঘুরবে, অর্থাৎ বিপরীত দিকে ঘুরতে ঘুরতে ঘুরবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, একটা কক্ষপথে দুইটা ইলেকট্রন, মানে ন্যূনতম কয়টা ইলেকট্রন থাকতে হবে? দুইটা ইলেকট্রন। এবং যদি তুমি বলো ঘড়ির কাঁটার দিকে আমি ধরবো পজিটিভ, তাহলে এটাকে ধরবো আমরা প্লাস হাফ, আর যদি এটাকে নেগেটিভ তাহলে সেটা কত? মাইনাস হাফ। তার মানে স্পিন কোয়ান্টাম নাম্বার কয়টা? দুইটা, সব সময় নির্ধারিত। এটা স্পিন কোয়ান্টাম নাম্বার দুইটা, একটা হচ্ছে প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ, একটা প্লাস হাফ, একটা হচ্ছে মাইনাস হাফ। আশা করি কোয়ান্টাম সংখ্যা নিয়ে কোনো প্রবলেম নাই। আমরা আজকে এতটুকুই রাখবো, আমরা আমাদের পরবর্তীতে আরেকটা ক্লাস আছে। সো আমরা পরশু দিনের ভিডিওতে মানে আমাদের এইটা আপলোড হচ্ছে আজকে শনিবার, কালকে আপলোড হবে রবিবারে। পরশু দিনে হচ্ছে আমাদের আরেকটা ভিডিও হচ্ছে, বাকি যে পার্টগুলো থাকে, এরপর আমাদের কি কি পার্ট বাকি থাকে একটু সামারি দিয়ে দিই। পার্ট বাকি থাকে হচ্ছে এরপর শেখাবো হচ্ছে ইলেকট্রন বিন্যাস, হুন্ডের নীতি, হুন্ডের নীতি, তারপর হচ্ছে পলির বর্জন নীতি নাও আলোচনা করতে পারি, কারণ এটি ইন্টারমিডিয়েট আলোচনা, তোমাদের প্রয়োজন হয় না, তারপরেও আমি চেষ্টা করব। আর আরেকটা শেখাবো মোস্ট ইম্পর্টেন্ট যোজনী। ভাই যোজনী তোমরা অনেকেই হচ্ছে যৌগ লিখতে গেলে তোমরা যৌগ লিখতে পারো না, যে জানো না যে যৌগটা কিভাবে লিখতে হয়, কার সাথে কোনটা কত মোল যুক্ত করব, সেটা যদি যোজনীটা জানো তাহলে তোমার যোজনীটা মানে তুমি যৌগ লেখা ইজিলি পারবা। আর সর্বশেষে আমরা দেখাবো হচ্ছে আরো একটা ইয়ে থাকবে, আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভরের 3টা রুলস বা 3টা নিয়ম আমি দেখাবো, 3টা না 4টা নিয়ম আমি দেখাবো। আর লাস্ট অফ অল যেটা আমাদের থাকবে সেটা হচ্ছে আইসোটোপের বিভিন্ন ব্যবহার। সো এইটা আমাদের আগামী ক্লাসে থাকবে ইনশাল্লাহ। আর আমাদের হচ্ছে একটা কোর্স হচ্ছে পেইড কোর্স 1 মে 2024 থেকে চলতেছে। সুতরাং কারো যদি কোর্সটা মানে দরকার হয় এবং খুবই নামমাত্র মূল্যে আমরা দিব, যদিও আমাদের এটা 715 টাকা ধরা হয়েছিল, যে এই সাইকেল হচ্ছে 4টা চ্যাপ্টার থাকবে, আমাদের 715 টাকা ধরা হয়েছিল, বাট ওটাকে আমরা কমিয়ে 500 টাকা করে দিয়েছি। সো যদি কারো করার ইচ্ছা থাকে তাহলে হচ্ছে আমাদের নিচে হচ্ছে গ্রুপের লিঙ্ক, পেজের লিঙ্ক দেওয়া থাকবে, আমাদের সাথে যোগাযোগ করলে হয়ে যাবে ইনশাল্লাহ। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।